পরিবারেরই এক সদস্য রিম্পা ব্যানার্জি। আজকে একটু বাবার বাড়িতে যাচ্ছি। এখন দুপুর 12:30 বাজে। সারাটা দিন ওখানেই থাকবো। সন্ধ্যের দিকে, সন্ধ্যে মানে কি ওই 8টা সাড়ে 8টার দিকে বাড়ি আসবো। কাছাকাছি বাবার বাড়ি হওয়ার এটা কিন্তু ভীষণ সুবিধে, তাই না বলো? যেদিন ইচ্ছে করে বা যখন কিছু ভালো লাগে না তখন মনে হয় একটু মায়ের সাথে দেখা করে আসি, এবং একবেলার জন্য তখন এরকম চলে যাওয়া যায়। তো কাছাকাছি বাবার বাড়ি হওয়ার একটা সুবিধে আছে, আবার অসুবিধাও আছে। কাছাকাছি অসুবিধাটা হলো সেখানে থাকা যায় না বেশি দিন। ওই একবেলার জন্য বা একদিনের জন্যই ঠিক আছে। চলো এখন বেরাই তাহলে। নমস্কার, আমি স্মৃতি। বড়দের প্রণাম আর ছোটদের স্নেহ জানিয়ে শুরু করছি আজকের একটি নতুন ভিডিও। আজকে বুধবার, সময় এখন 12:30। অকারণেই দেখবে মাঝে মধ্যেই আমাদের মনের ভেতর কেমন যেন একটা অস্থিরতা কাজ করে। তখন মায়ের কাছে এলেই সব যেন ঠিক হয়ে যায়। যতই আমাদের বয়স বাড়ুক না কেন, যতই আমরা বড় হই না কেন, মায়ের কাছে আমরা সবসময় ছোটই থাকি। আমার মায়ের ঠাকুরঘর প্রচুর দেবদেবীতে সুসজ্জিত। আর এই যে এনাকে দেখছো, এনাকে কয়েকদিন আগেই আনা হয়েছে এবং আজকে তাকে সুন্দর করে জামাটামা পরিয়ে সাজিয়ে রাখা হয়েছে। দেখতে যে কি ভারী মিষ্টি লাগছে, ভীষণ সুন্দর লাগছে আমাদের ছোট্ট লাড্ডু গোপালকে। সময় যে ঠিক কোথা দিয়ে বয়ে যায়, দেখতে দেখতে 6-7 ঘন্টা কেমনভাবে কেটে গেল। ওই যে বলে না, ভালো সময়গুলো ক্ষণিকের। বাড়িতে তো ঢুকে পড়েছি। আসলে কালকে স্কুল রয়েছে, ছেলে টিউশন রয়েছে, সেই জন্য ইচ্ছে থাকলেও না রাতটা থাকতে পারছি না। আর এরকমই হয় জানো তো, যাওয়া আসা, মানে রাত থাকাটা যে কবে থেকে হচ্ছে না। আমাদের ছেলেমেয়েরা যখন বড় হয়ে যায়, তাদের পড়াশোনার চাপ বাড়ে, তখন আমাদের এই অবস্থাই হয়। এই ঘর থেকে একটু আগে বেরিয়েছিলাম বলে মনে হচ্ছে, আর দেখো কিভাবে সময় কেটে যায়। আচ্ছা, তোমাদেরকে একটা জিনিস দেখাই, দাঁড়াও। আশা করি সবাই চিনতে পারছো দেখে। এই কয়েকদিন আগেই যে ধুরন্ধর ফিল্মটা বেরিয়েছিল, সেখানে রহমান ডাকিতের রোল প্লে করেছিলেন অক্ষয় খান্না, আর তাকে কাগজে রং তুলির সাহায্যে ফুটিয়ে তুলেছে আমার ছেলে। এখন বাজে রাত্রি 11টা। আসার পর টুকটাক বেশ অনেক কাজই ছিল। আর তারপর ছেলেকে নিয়ে একটু পড়তে বসানো মানে কি, ও তো এখন নিজেই পড়ে। ওই পাশে বসে থাকা, টুকটাক কিছু ওর জিজ্ঞাসার ব্যাপার থাকলে সেটাই আমাকে জিজ্ঞেস করে। আর তাছাড়া দেখবে বাচ্চারা যখন পড়াশোনা করে তখন তার পাশে মা বা বাবা কেউ একজন যদি বসে থাকে, তাহলেই তারা সেই পড়াতে আরও বেশি আগ্রহ পায়। আর তাছাড়া এখনও তো অতটা বড় হয়ে যায়নি না যে নিজের পড়া নিজেই ঠিকমতো করে নিতে পারবে। মাঝে মধ্যে আমাদেরকে একটু বলেও দিতে হয় যে এবার এটা পড়, এবার এটা রেখে অঙ্কটা কর। তবে একটা কথা, তুমি ওকে পড়ায় সাহায্য করছো বা না করছো সেটা পরের ব্যাপার, কিন্তু তোমার হাতে ওই সময়টা যেন ফোন না থাকে। অবশ্যই সেই সময় তোমার ফোন আসতেই পারে বা কোনো দরকারি কিছু ফোনে দেখতে হতেই পারে, তখন সেখান থেকে উঠে পাশের ঘরে গিয়ে সেই কাজটা সেরে আসো। কারণ ফোনটা যদি তোমার হাতে থাকে এবং তোমার মনটা যদি ফোনে থাকে, তাহলে অটোমেটিক্যালি তোমার সন্তানের মনটাও পড়া থেকে ডাইভার্ট হয়ে যাবে এবং ফোনের কাছে চলে আসবে। তো এই ব্যাপারে একটু কেয়ারফুল হওয়া প্রয়োজন। রাত্রে ঘুমানোর আগে যতটুকু একটা স্কিন কেয়ার আমরা করে থাকি, সেটাই এখন করছি। ভালো করে মুখটা ধুয়ে এসেছি, তার আগে বাইরে থেকে আসার পর তো ক্লিনজার দিয়ে মুখটা ভালো করে পরিষ্কার করেই নিয়েছি। দেখো, যতটুকু সময় বাইরে থাকি না কেন, ধুলোবালি আমাদের মুখে কিন্তু আটকাই এসে, এবং বাড়িতে এসে সেটা ভালো করে পরিষ্কার করে নেওয়া ভীষণ প্রয়োজন। তখন তো আমি ক্লিনজার ইউজ করেইছি, সেই কারণে এখন মুখটা ভালো করে জল দিয়ে শুধু ধুয়ে এসেছি। আর তারপর একটা ভালো ময়শ্চারাইজার মুখে একটু ভালো করে আলতো ম্যাসাজ করে সেটা লাগিয়ে নিয়েছি, এবং এবার এই যে চুলটা খুব ভালো করে আঁচড়ে নিচ্ছি। কারণ আমাদের দিনে অন্তত 2 থেকে 3 বার চুল ভালো করে আঁচড়ে নেওয়া প্রয়োজন। এতে আমাদের মাথায় রক্ত সঞ্চালন খুব ভালো হয়, এবং রক্ত সঞ্চালন ভালো হলে আমাদের চুলটাও ভালো হবে বা ভালো থাকবে। এখন যেহেতু শীত প্রায় নেই বললেই চলে, এবং আমাদের মাথায় ড্যান্ড্রফের পরিমাণও কিন্তু কমে গেছে, প্রায় নেই বললেই চলে ড্যান্ড্রফ। আর সেই কারণেই আমি ক্রিমটা লাগানোর পর, মানে মুখে ক্রিম লাগানোর পর চুলটা আঁচড়াচ্ছি। তা না হলে যখন খুব শীত
শরীর থাকে এবং আমাদের প্রচণ্ড ড্যান্ড্রফ হয়, সেই সময় আগে চুলটা আঁচড়ে বেঁধে নিয়ে তারপর মুখটা ধুয়ে এসে ক্রিম লাগিয়ে নেওয়া ভালো। কারণ চুল আঁচড়ালে সেই ড্যান্ড্রফগুলো আমাদের মুখের মধ্যে এসে পড়বে এবং তার উপরেই যদি আমরা ক্রিমটা লাগিয়ে নিই তাহলে কি হবে বলো তো, মুখে ব্রণর সমস্যা হবে। আর তাছাড়া যদি এটা করি যে মুখে ক্রিম টিম লাগিয়ে নিয়েছি তারপর আমি চুল খুব ভালো করে আঁচড়াচ্ছি, তাহলেও কিন্তু মুখের মধ্যে ড্যান্ড্রফ এসে পড়বে উড়ে উড়ে। সে কারণে শীতকালে সব থেকে বেশি ভালো হয় যে চুলটা ভালো করে আঁচড়ে নিয়ে চুলটা বেঁধে তারপর হাতটা ভালো করে ধুয়ে মুখটা ভালো করে ধুয়ে মুখে ভালো একটা ময়শ্চারাইজার লাগিয়ে নাও, তাহলেই কিন্তু ওই ব্রণ বা মুখের ত্বকের কোনো সমস্যা থেকে বাঁচা যেতে পারে। আচ্ছা, ওদিকে আমি ভালো করে ময়শ্চারাইজার লাগানোর পর চুলটা খুব ভালো করে আঁচড়িয়ে এখন এই যে একটা হালকা বেনি করে নিচ্ছি। রাতে ঘুমানোর আগে খুব বেশি টেনে চেপে বা কষে চুল আমি বাঁধি না, একটু হালকা পাতলা করে চুলটা একটু ঢিলা ঢালা থাকবে সেরকমই একটা হালকা বেনি করে রাখি। আচ্ছা চৈতালি, তুমি বলেছিলে হেয়ার কেয়ারের সম্পূর্ণ একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে। অবশ্যই আর কয়েকদিনের মধ্যেই আমি তা শেয়ার করব। যদিও বা আহামরি বিশেষ কিছু আমি চুলের জন্য সেরকম করি না, তবুও যতটুকু যা করি তুমি যখন জানতে চেয়েছো সেটাই শেয়ার করব। রাত শেষে সকাল হলো, সাথে রান্নাঘরের কাজে ব্যস্ত হতে হলো। আজকে সকালে অন্যান্য রান্নাবান্নার সাথে করছি এই সজনে ফুলের বড়া। খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এই সময় সজনে গাছ ঝেঁকে রয়েছে ফুল, এই ফুলের চচ্চড়ি বড়া খেতে কিন্তু দারুণ লাগে। আচ্ছা, ফুলগুলোকে আমি কি করেছি বলো তো, যেহেতু পোকা থাকে তো ভেতরে, ফুলের রেণুতে পোকা থাকতেই পারে, সেই জন্য আমি জলের মধ্যে নুন এবং হলুদ গুঁড়ো দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য ফুলগুলো ভিজিয়ে রেখেছিলাম। এতে যদি ভেতরে কোনো পোকা থাকে সেটা বাইরে বেরিয়ে আসবে বা নুনের জন্য পোকাটা ভেতরে মরে যাবে। তারপর ভালোভাবে ধুয়ে একটা ঝুড়ির মধ্যে রেখে দিয়েছিলাম যাতে অতিরিক্ত জলটা বেরিয়ে যায়। তারপর একটা বড় বাটিতে ফুলগুলো নিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিয়েছি, পরিমাণ মতো নুন, সামান্য একটু চিনির জন্য কিন্তু ক্রিস্পি ভাবটা বেড়ে যায় এবং খেতেও ভালো লাগে। তাছাড়া বেসন, চালের গুঁড়ো এগুলো তো দিতেই হবে। প্রথম দিকে না আমি ওই সব কিছুর সাথে এমনিই মেখেছি, পরে যখন দেখলাম একটু জলের প্রয়োজন হচ্ছে তখন বাইরে থেকে জলটা যোগ করেছি। প্রথম দিকে মাখার আগেই যদি অতিরিক্ত জলটা দিয়ে দেওয়া হয় তাহলে কি হবে, পাতলা হয়ে যাবে এবং তার ফলে বাইরে থেকে আবার বেসন, চালের গুঁড়ো দিতে হবে, এর ফলে বাইন্ডিংটা মোটা হয়ে যাবে, ফলে ফুলের যে একটা স্বাদ সেটা কিন্তু পাকোড়াটা ভাজার সময় আমরা পাবো না। আচ্ছা, কড়াইতে দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণে সাদা তেল। তেলটা খুব ভালো করে গরম করেছি, একদম ধোয়া উঠতে হবে। তারপর বড়া বা পাকোড়া যে কোনো আকারেই গড়ে গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। প্রথম দিকে কিছুটা সময় গ্যাসের ফ্লেম মিডিয়ামে থাকবে এবং সেই অবস্থাতেই বড়ার দুপিঠ একটু ওলট পালট করে যখন দেখবো গায়ে হালকা হালকা রং ধরেছে তখন গ্যাসের ফ্লেম একদম হাই ফ্লেমে করে দেব এবং বড়ার গায়ে যখন গোল্ডেন ব্রাউন রং ধরবে তখন তুলে নেব। তাহলে একদম মচমচে ক্রিস্পি বড়া তৈরি হবে। প্রথম দিকের ওই কিছুটা সময় মিডিয়ামে রাখার ফলে বড়ার ভেতরে যে ফুল এবং তার বাইন্ডিংটা সেগুলো খুব সুন্দরভাবে প্রসেস হবে আর তারপর হাই ফ্লেমে মচমচে বা ক্রিস্পি ভাবটা আনবে। আমার ব্যক্তিগত মতামত যদি বলো তাহলে পেঁয়াজ দিয়েই এই বড়াটা আমার সব থেকে বেশি ভালো লাগে। আর বড়ার পাশাপাশি এদিকে রান্না হয়েছে মাছের ঝোল, যেটা গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি কারণ কিছুক্ষণ আগে রান্নাটা হয়ে গেছে। এখানে কাতলা মাছের একদম সিম্পল ঝোল রয়েছে। তোমরা তো জানোই, এতদিনে জেনেই গেছো যে আমার বাড়িতে কীরকম মাছের ঝোল প্রতিদিন তৈরি হয়, ঠিক সেরকমই মাছের ঝোল রান্না হয়ে গেছে। সাথে ভাত তো অবশ্যই লাগে যেটা হয়ে গেছে, এবং মুসুরির ডাল করে এবং সব মিশিয়ে একটা সবজি করেছি। আর এই ধরনের কড়াইগুলো না, মানে যেগুলো নিচটা ফ্ল্যাট, বেশ অনেকটা জায়গা রয়েছে, সেগুলোতে বেশ অনেকগুলো বড়া একসাথে এরকম ভাজা যায়। ওই গর্ত টাইপের যে কড়াইগুলো, গোল কড়াইগুলো, সেগুলোতে দেখবে তলার দিকে তেলটা থাকে, তো সেই জন্য খুব বেশি পরিমাণে কিন্তু দেওয়া যায় না বড়া পাকোড়া যাই ভাজি না কেন। আর এটা যেহেতু ছড়ানো,
অনেকটা জায়গা রয়েছে এবং তেলটা সব জায়গায় সমানভাবে রয়েছে, সেই জন্য একসাথে অনেকগুলো বড়া ভেজে নেওয়া যায়। তবে এর আবার একটা অসুবিধেও আছে, যেহেতু ছড়ানো সেই জন্য তেলের পরিমাণটা কিন্তু অনেকটা দিতে হয়। আবার ওই তলার দিকে যে গর্ত কড়াইগুলো, সেগুলো দেখবে অল্প তেলেও ডুবো তেলের মতো ভাজা হয়ে যায়, পরিমাণে অল্প যেহেতু দেওয়া হয় তার মধ্যে। আর ওই ধরনের কড়াইগুলোতে লুচি ভাজাটা ভীষণ সুন্দর হয়, লুচি কচুরি একদম ফুলকো ফুলকো তৈরি হয়। আচ্ছা, এদিকে আমার বড়া ভাজা তো হয়ে গেল। আমাদের পরিবারেরই এক সদস্য রিম্পা, তারই এক ভিডিওতে আমি কয়েকদিন আগেই সজনে ফুলের এই বড়ার একটা রেসিপি দেখেছি এবং সে সেখানে নিরামিষভাবে সজনে ফুলের বড়া তৈরি করেছে, ওই আলু মানে কাঁচা আলু ঘষে। তো সেটাও ভীষণ ভালো লাগছিল দেখতে। একদিন নিরামিষের দিন আমি ঠিক ওইভাবেই বড়া করব। এবং রিম্পা, অনেক ধন্যবাদ এরকম সুন্দর একটা রেসিপি শেয়ার করার জন্য। এদিকে বড়াগুলো ভাজা হয়ে গেছে, কিন্তু তেলের মধ্যে ওই বড়ার যে অংশ টুকরো টুকরো সেগুলো পড়েছিল, মানে পেঁয়াজ কুচি ধরো একটু থেকে গেছে, সেগুলোই আমি তুলে তেলটা পরিষ্কার করে রাখছি। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, নিজেকে যত্নে রেখো।